ক্লিনিকের আউটডোরে বসে অর্থি যখন বাইরের দিকে তাকিয়ে রূপকের জন্য অপেক্ষা করছিল, তখন রূপক অফিসের চেম্বারে বসে নিশিতার মাঝে ডুবে যাচ্ছিল। হালকা ব্যথায় যখন অর্থি দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরেছিল, তখন রূপক নিশিতার ঠোঁটে ঠোঁট নাড়তে ব্যস্ত। হালকা ব্যথা যখন মারাত্মক হয়ে উঠল, হাত পা কাঁপছিল অর্থির, তখন রূপক উত্তেজনা নিয়ে আরও কাছে টেনে নেয়ার ব্যস্ত নিশিকে। নিশির নাকের ডগায় জমা হালকা ঘাম যেন মুক্ত কণা। ঠিক সে সময় অর্থির শরীর ঘেমে ভিজে যাচ্ছে। যখন রূপক ভাবছে তার বেস্ট ফ্রেন্ড এত সুন্দরী হওয়া সত্ত্বেও এতদিন কেন অর্থির কাছে ছিল, তখন অর্থি ভাবছে হয়তো কাজ পড়ে গেছে, না হলে রাস্তায় জ্যামে আটকে গেছে, না হলে রূপক আসতে দেরি করার ছেলে না। তো আবার আজকের দিনে রূপক যখন আবার নিশিতাকে কাছে টেনে 2 বছরের কন্ট্রাক্টে সিগনেচার করাচ্ছিল, অর্থি তখন নিজের ডেলিভারি পেপারে নিজের বনসই দিচ্ছিল। কি অদ্ভুত তাই না? একটা মেয়ে কতটা একা হলে, কতটা নিরুপায় হলে এই কাজটা করে। শুনেছি 20টা হাড় ভাঙার সমান হয় এই লেবার পেইন। তারপরেও মেয়েটা বারবার রূপককে কল দিয়েই যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। শুধু একটা ইচ্ছে, যদি একবার দেখা পেত। ঠিক 17 মিনিট পর যখন অর্থি ছেলে জন্ম দিল, রূপক আবিষ্কার করল এক নতুন নিশিতাকে। মেয়েধীন পেটে যে এত মাদকতা আছে জানা ছিল না। কিন্তু তখন তার স্ত্রীর পেট থেকে জন্ম নেওয়া সদ্য শিশুর নাভির নার কাটা হচ্ছে। নার জন্যই তো নারী জন্মের আগেই সন্তানের সাথে আজন্ম বাধা পড়ে। অর্থি সব শুনতে পারছিল, কিন্তু কিছু বলার শক্তি নেই। অবচেতন মনে শুধুই রূপকে খুঁজতে লাগলো। রূপ তেমন করে না। আজকের দিনে ব্যস্ততা, নাকি কোনো বিপদ হলো? পুরোপুরি অজ্ঞান না হলেও নিজে উঠে গিয়ে কিছু করার শক্তি আর আজ অর্থি নেই। কিন্তু আজ যে বড্ড প্রয়োজন তোমায় রূপ, কই তুমি? ঠিক রাত 3টের দিকে ঘুম ভাঙল রূপের। পাশে শুয়ে আছে নিশিতা। এই মেয়ের মাঝে এত জাদু আছে জানা ছিল না রূপের। ফোন অন করতেই মেসেজ এলো, ইউ মিসড 419 কল ফ্রম মায়াবতী। তারপর শুরু হলো মেসেজের টুংটাং। তুমি কি বিজি? আমার ভালো লাগছে না, অসুস্থ হচ্ছে খুব। কই তুমি? খুব ব্যস্ত রূপ, আমার ওয়াটার ব্রোক করেছে, তুমি প্লিজ আসো। আমি আর খালা ক্লিনিকে যাচ্ছি, আমরা এসেছি, ডক্টর অপারেশন করতে যাচ্ছে, তুমি আসো না। এই তুমি ঠিক আছো তো? ওটিতে ঢুকছি, জানি না দেখা হবে কিনা, পারলে একবার এসো। অভিমান না, আমি বুঝি কাজের চাপ দিয়ে বেশি ইদানিং, ভালো থেকো। এরপর আর কোনো মেসেজ নেই। বুকের ভেতর তার ঢক করে উঠল রূপের। অর্থি, অর্থি ঠিক আছে তো? রূপ যখন উঠতে যাবে তখন অনুভব করলো নিশিতা উঠে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। রূপ, আমি তোর কাছে কোনোদিন কিছু চাইনি, শুধু একটা রাত চেয়েছি। তুই আমার কাছে আজ প্রতিজ্ঞাবদ্ধ। আজ তুই কোথাও গেলে আমি সত্যি মরে যাব। নিশিতার ঠোঁটের স্পর্শ পেয়ে রূপ মন থেকে চলে যেতে চাইলেও শরীর সায় দিল না। পরম আবেশে যখন নিশি 2 চোখ বন্ধ হয়ে আছে, তখন মিটমিট চোখে তাকাচ্ছে অর্থি। এখনো যে তার 2 চোখ রূপককেই খুঁজছে। অর্থি যমজ সন্তান জন্ম দিয়েছে, 1 ছেলে 1 মেয়ে, কিন্তু এখনো ওদেরকে স্পর্শ করতে পারিনি। ডক্টর আদিত্য আহমদ বললেন বাচ্চাদের জন্য স্পেস খুব একটা ছিল না। ছেলেটা মোটামুটি সুস্থ আছে, কিন্তু মেয়েটাকে অবজারভেশনে রাখা হচ্ছে। ভোরের দিকে অর্থির মনে হলো কেউ একজন শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার মাথাটা ঠিক অর্থির বুকে। চোখ না খুলেই বুঝতে পারলো এটা আর কেউ নয় রূপ। যখন যখন দোষ করে ফেলে ঠিক তখন চুপচাপ এসে অর্থির বুকে মাথা রেখে চুপচাপ থাকবে। একসময় ঘুমিয়ে যাবে, নিজে উঠবে না, ওকে উঠতে দেবে না। ঘুম থেকে উঠে দেখবে অর্থির সব রাগ গলে পানি। আচ্ছা, রূপকে জানে ওদের 2জন বেবি হয়েছে? নার্স এসে এভাবে দেখে রূপকে ডাক দিতে চাইলে অর্থি ইশারা করে কিছু না বলতে। আপনার কষ্ট হচ্ছে না? নার্সের প্রশ্নে অর্থি শুধু মাথা নেড়ে না বলে। ঘুম থেকে উঠে রূপ দেখে অর্থি জেগে আছে। রূপের অপমানবোধ কাজ করছিল। এই মেয়েটাকে এই সময় একা ফেলে যাওয়া ঠিক হয়নি। আগে থেকে সে জানতো সে কিছু কমপ্লিকেশন আছে, তারপরেও নিজের 2 হাত দিয়ে অর্থিকে স্পর্শ করতে বিবেকে বাজছে। সব থেকে কঠিন সময় এই সময়। ভরসার হাত চেয়েছিল মেয়েটা। একটা সময় মেয়েটার রূপের জন্য সব ছেড়েছিল, কিন্তু আজ আমাকে একটু পানি দিবা? গলা শুকিয়ে আছে। মোটেই না, স্যালাইন চলছে। একটু প্লিজ, না হলে মরে যাব। না, একটু না। আমি মরে গেলে তো তুমি খুশি হও, কালকেই বিয়ে করতে পারবে, কিন্তু আমার সন্তান 2টা তো এতিম হবে। কথাটা রূপকের বুকে গিয়ে কাটার মতো বিঁধেছে। আচ্ছা, ও কি কিছু বুঝতে পেরেছে? না হলে এসব কেন বলছে? কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় মেসেজের শব্দটা এলো।
নিশি, থ্যাংক ইউ সো মাচ কাল রাতে এতগুলা ভালোবাসার জন্য, অ্যান্ড লাভ ইউ। রিপ্লাই দিল না। মুহে পড়ে হয়তো সে ভুল করেছে, কিন্তু এক ভুল বারবার করলে সেটা পাপ হয়। মেসেজ মিউট করে রেখে দিল। দেখতে দেখতে কেটে গেল আরও কয়েকটা দিন। ছেলেকে কোলে পেয়েছে, কাল মেয়েকে দিবে, দিলেই ওরা বাসায় চলে যেতে পারবে। এই কয়েকদিন রূপ অফিস সাইট কোথাও যায়নি, শুধু অর্থির কাছেই ছিল। পুরো দুনিয়া যখন এখানে, তাহলে ফোন দিয়ে কি হবে? আর অর্থির খেয়াল রাখতে সময় পার। ফোন চার্জে দেওয়ার সময় সে পায়নি। 2 দিন পর ফোন অন করে দেখে নিশিতার অনেকগুলো মেসেজ। শেষ মেসেজটা এরকম ছিল, তুই যদি এখন না আসিস, মিলাই নিস, আমি সুসাইড করব। সাথে হাত কাটা একটা ছবি। এমন দেখে রূপা নিজেকে আটকে রাখতে পারল না। আসছে বলেই বেসমেন্ট থেকে গাড়ি নিয়ে দ্রুত ছুটল বনানীর ফ্ল্যাটে। নিশি কিছু করে বসবে না তো, খুব জেদি মেয়ে। 8 বছর ধরে চেনে ওকে, যা চাই না পেলে নিজের ক্ষতি করবে। ওর কিছু হলেও কিছুতেই মেনে নিতে পারবে না। অনেকক্ষণ বেল বাজানোর পর দরজা খুলছে না নিশি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। ঠিক আছে তো? ঠিক সে সময় দরজা খুলে দিল নিশি। কোনো কথা না বলে খুব শক্ত করে জড়িয়ে ধরল নিশিকে। ঠিক এমনভাবে ধরেছিল কলেজ থেকে ট্যুরে গিয়ে যখন নিশি রাতের বেলা কক্সবাজারে লুকিয়ে ওকে ভয় দেখেছিল সেদিন। একটা চড় মেরে তোর সব দাঁত ফেলে দেব, এই বাহানেই তো স্পর্শ পাবো। মাথা ঠিক আছে তোর? কি সব মেসেজ দিয়েছিস? আমি মরলে কার কি? আমার সবই। তাহলে কই ছিলে কয়দিন? অর্থের কাছে তো। কি আছে ওর মাঝে যা আমার মাঝে নেই? রূপ নিজের মাঝে নিশিকে মিলিয়ে নেয়। বুঝতে পারে মেয়েটার জ্বর, কিছু হয়তো খায়নি। বিছানায় শুয়ে দে বলে, আমি খাবার নিয়ে আসছি, তুই উঠবি না, তুই চলে যাবি। আমি যাব না পাগলি, চলে গেলে সত্যি মরে যাব কিন্তু। রূপ কিছু না বলে নিশির কপালে চুমু দেয়। ঠোঁটে দিলে কি ফুরিয়ে যেত? অভ্যেস হয়ে গেছে রূপের। কোথাও বের হওয়ার আগে ওর থেকে সবসময় কপালে চুমু দিয়ে বের হয়। ঠোঁটে দিলে বলতো ভালোবাসার বিশুদ্ধ পবিত্র বহিঃপ্রকাশ, কিন্তু কপালে চুমু দেওয়াতেই। সেদিন বৈশাখের প্রথম কাল বৈশাখী ছিল, যা অনেক কিছু কেড়ে নিয়ে গেল। রাত প্রায় 10টা। রাতের খাবার খেয়ে কেবল শুতে যাচ্ছিল অর্থির মা বাবা। ঠিক সে সময় অর্থির মায়ের ফোনে কল এলো। স্ক্রিনে নাম্বার দেখে আতকে উঠলেন তিনি। এতদিন পর কেন অর্থে কল দিয়েছে? মেয়েটা ঠিক আছে তো? কাপা কাপা হাতে রিসিভ করতে ওপাশ থেকে কেউ কাঁদছে আর বলছে, মা, মাগো, তুমি কেন আমাকে অভিশাপ দিয়েছিলা? মা, আমি তোমার সন্তান, বেঁচে রইলাম, কিন্তু তোমার কথা মতো আমি সন্তান হারা। মা, মা, তুমি অভিশাপটা ফিরিয়ে নাও না গো মা, আমার দুধের সন্তানটা বেঁচে যাক। মা, মা, তুমি শুনছো? অর্থি যেদিন বাড়ি ছেড়েছিল সেদিন মা তাকে অভিশাপ দিয়ে বলেছিল, মেয়ে হয়ে তুই যে কষ্টগুলো দিয়ে গেলি, এর জন্য তুই সারা জীবন সুখী হতে পারবি না। আজ থেকে তুই মরে গেলি, আমার থেকে আমার মেয়েকে কেড়ে নিলি। আল্লাহ তাআলার কাছে আঁচল ফেলে চাইলাম তোর বুকে থেকেও আল্লাহ যেন তোর সন্তানকে কেড়ে নেয়। তখন তুই বুঝবি কষ্ট কাকে বলে। ফোন কানে নিয়ে কথাগুলো মনে পড়ে গেল অর্থির মায়ের। বুকের ভেতরটা হু হু করে উঠল। মা, জানো মা, আমার 2 দিনের মেয়েটার বাঁচবে না মা। জন্মের পর থেকে মা ওকে তো বুকেই নিতে পারিনি। ও মা, আমি তোমার পায়ে ধরি মা, অভিশাপটা ফিরিয়ে নাও গো। মা। কল কেটে গেল। অর্থির মা চুপচাপ আছে। ওর বাবা জিজ্ঞাসা করছিল কি হয়েছে। কিছুক্ষণ চুপ থাকার পর সবটা জেনে ঝড় মাথা দিয়ে বেয়ে গেল। মেয়ে তার খুব আদরের। সেদিন বাধ্য হয়েছিল বাড়ি ছাড়তে, কিছু বলতে পারিনি। চুপচাপ ওর বাসার সামনে মসজিদে নামাজ আদায় করে একটু দেখার আশায়। বাবা মাকে দেখে অর্থি কান্নায় ভেঙে পড়ে। মা সান্ত্বনার বাণী দিলেও কি কান্না থামে? বাবা যেন মরিয়া হয়ে উঠেছে। যদি কিছু করেই হোক, নাতনিকে কে বাঁচাবে? যদি আল্লাহ একটু রহমত করে। মেয়ের উপর অভিমান, তাই বলে মন থেকে বলেনি কথাগুলো। আল্লাহ তুমি মাফ করো গো, আল্লাহ গো রহমত করো। মেয়ের মুখের দিকে তাকাও। রূপ ফিরে এসে দেখে নিশি বিছানায় শুয়ে আছে। হাতে রূপের ফোন। স্ক্রিনে ভেসে আসছে অর্থির হাসি মুখ। অর্থির মুখটা দেখে বিবেক যে বাঁধছে, মেয়েটা যে ক্লিনিকে, কিন্তু নিশিকে ছেড়ে যাওয়াটা যে সম্ভব না। মেয়েটার খুব জ্বর, খাবার খেয়ে নে, ওকে ছেড়ে দে। মানে বুঝিস না তুই? এই মেয়েকে ছেড়ে দে, চল অন্য কোথাও যাবো, ছোট্ট সংসার বানাবো, চল না। কী সব বলছিস এসব? কে মেডিসিন নিবি? আয় আগে বল, তুই ওকে ছাড়বি? না হলে খাবো না, একটা থাপ্পড় মারবো। আইদিকে আয়, খেয়ে নে। আমি তোর এই শাসন খুব মিস করি, তোকে খুব ভালোবাসি সেই প্রথম থেকে। নিশে এসে চুপচাপ বিড়াল ছানার মতো রূপের বুকে মাথা রাখে। জ্বরটা মনে হয় ক্রমশ বাড়ছে। দূর থেকে আজানের আওয়াজ আসছে।
ঝড় থেমে গেছে। কিছুক্ষণ আগে ডক্টর আদিত্য আহমেদ বললেন মেয়েটাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু বাঁচানো গেল না। অর্থি চুপচাপ বসে আছে। আজকে তার চোখ আর রূপকে খুঁজছে না। আজ তার হাতে স্পর্শ করতে চাচ্ছে তার অরুণিমাকে। হ্যাঁ, অরুণিমা, রূপ আর অর্থির মেয়ে অরুণিমা। কিন্তু এখন তার নাম রেখে কী লাভ? সবাই তো বলছে লাশ। সব ফর্মালিটিস পুরো করলো অর্থির বাবা। পশ্চিম আকাশে সূর্য উঠেছে। সেদিকে অ্যাম্বুলেন্স আর সাইরেন বাজিয়ে নিয়ে চলেছে ছোট্ট অরুণিমাকে। অর্থির মা রূপকে খুঁজলেও আজ অর্থি খুঁজছে না। মা মেয়ে কি কারোর স্পর্শ পেল না। আগেই সব শেষ। মেয়ের লাশ কোলে নিতে গগনবিদারী চিৎকারে ভেসে উঠল পুরো চারপাশ। ক্লিনিকের খালাগুলো যেন কাঁদছে, প্রকৃত অর্থের সাথে মিলিয়ে কাঁদছে। আহারে মা, আহারে মাতৃত্ব। ছোট্ট অরুণিমাকে অর্থির কোল থেকে নিয়ে নিল ডক্টর আদিত্য আহমেদ। গ্রামের শুরুতে কবরস্থানে নেওয়া হবে। খুব বেশি কেউ নেই। অর্থির বাবা, ভাই, কাকা, হুজুর সাহেব আর আদিত্য, এই কয়জন মিলে জানাজা পড়ে দাফন করলো অরুণিমাকে। ছেলেটা অর্থির মায়ের কাছে ছিল, শুধু ভাবছিল, আচ্ছা সত্যি কি আমার অভিশাপ লেগেছে? না, সে তো এমন চায়নি। কোনো মা তার সন্তানের এত বড় ক্ষতি চায় না। অর্থির ছেলে যে তার অনন্য পাওয়া, সারা জীবন আগলে রাখবে। দাফন শেষ করতেই দূর থেকে শোনা যাচ্ছে অর্থির চিৎকার। আদিত্য ঠিক যে ভয়টা পেয়েছিল তাই হলো। অতিরিক্ত স্ট্রেচ আর কান্নার কারণে অর্থির অবস্থা ভালো না। রাস্তা আসার সময় ঝাঁকুনি লেগেছে। আল্লাহ জানে সেলার কিছু হলো কিনা। সকালে ঘুম ভেঙে নিশিতাকে দেখে রূপ তার পাশে নেই, কাউচের ওপর ঘুমিয়ে আছে। আচ্ছা, ও এমন কেন? নিজে থেকে কি কখনো কাছে আসতে পারে না? সবসময় কি জোর করতে ভালো লাগে? মাঝে মধ্যে ইচ্ছে হয় ওর হাত ধরে হারিয়ে যেতে। প্রথম দেখাতে যে শুধু ছেলেরা প্রেমে পড়ে এমন নয়, মেয়েরাও পড়ে। ঠিক যেমন ওরিয়েন্টেশনের ক্লাসের দিন নিশিতা পড়েছিল। স্বাভাবিকের মতো লম্বা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চোখে আলাদা একটা মায়া। জিম করা বডি দেখে বোঝা যাচ্ছিল তার মুখে হালকা দাড়ি, তাও স্টাইল করে কাটা। চুলগুলো, উফ, সেখানে তো মরণ হলো। তারপর কিভাবে যেন বন্ধুত্ব হয়ে গেল, বেস্ট ফ্রেন্ড। কিন্তু মনের কথা জানতে পারিনি নিশিতা। তার আগে এলো অর্থি। আচ্ছা, অর্থি কি সত্যি নিজে এসেছিল, নাকি আমি নিয়ে এসেছিলাম? এসব ভাবতে ভাবতে কখন যে রূপের কাছে চলে এসেছে খেয়াল করিনি। মাথায় হাত দিয়ে জেগে উঠল রূপ। অর্থের কপালে হাত দিয়ে দেখে নীলা জ্বর আছে কিনা। না, এখন আর জ্বর নেই। দেরি না করে বেরিয়ে পড়ল ক্লিনিকের উদ্দেশ্যে। আজ যে তার প্রিয় ভাসিনীকে নিয়ে বাসায় ফিরতে হবে। ক্লিনিকে এসে কেবিনে কাউকে না দেখে বেশ ঘাবড়ে যায় রূপ। খবর নিয়ে সবটা জানার পর মাথায় আকাশ ভেঙে পড়ে। কোন মুখে যাবে রূপ অর্থির সামনে? কোথায় খুঁজবে? কি হলো? কিছু বুঝতে না পেরে মাথায় হাত দিয়ে বসে পড়ে রিসেপশনের এক পাশে। কিছুক্ষণ পর লিফট নামতে খেয়াল হয় অর্থির ভাই অ্যাম্বুলেন্স থেকে নেমে আসছে। অ্যাম্বুলেন্সের ভিতর থেকে কোলে করে ওর থেকে নামালো আদিত্য। স্ট্রেচারে শুয়ে দিয়ে বলল দ্রুত নিয়ে যেতে। ঠিক সে সময় ঘটল বিপত্তি। বিদ্যুৎ না থাকায় লিফট বন্ধ। স্ট্রেচারে করে 6 তলায় উঠানো পেশেন্টকে সম্ভব না। এত কিছু ভাবার সময় নেই। অনেকটা ব্লিডিং হয়ে গেছে, দ্রুত নিতে হবে। ডক্টর আদিত্য কিছু না ভেবে ওর থেকে কোলে নিতে ওঠানোর সময় সে কেউ তার হাত ধরে বলে, আমার স্ত্রী, আমি নিতে পারবো। রূপের মুখের দিকে তাকে আদিত্য কিছু বলতে নিয়েও নেয় না। এখন সময়টা অধিকারের নয়, দায়িত্বের নয়। এখন সময় হলো এই পরীটাকে বাঁচানোর। কিছুক্ষণ আগেই তো আদিত্য ছোট্ট একটা পরীকে নিজ হাতে দাফন করে এলো। সে এখন চায় না তার মিষ্টি পরীকে হারাতে। সাদা বেডশিটের অনেকটা রক্তে লাল হয়ে গেছে। ব্যথায় মেয়েটা কুকড়ে যাচ্ছে। ইন্টারনাল ব্লিডিং বেশ ভালোই হয়েছে। কমপ্লিকেশন তো আগেই ছিল। শরীরে রক্ত কম থাকায় জরুরি ভিত্তিতে অর্থির শরীরে রক্ত দিতে হবে। ভাই বাবা যেন মরিয়া হয়ে উঠেছে। কি করবে? মা তো নাতিকে কোলে নিয়ে পাথর হয়ে বসে আছে। রূপ দাঁড়িয়ে আছে আইসিইউর সামনে। আদিত্য দিশেহারা হলেও যথেষ্ট শান্ত রয়েছে। আচ্ছা, পারবো তো সে তার ছোট্ট পুরীটাকে বাঁচাতে? ব্লিডিং কিছুতেই বন্ধ হচ্ছে না। 19তম ব্লাড ব্যাগ চলছে। যত দ্রুত সম্ভব ব্লিডিং বন্ধ করতে হবে। রূপ শুধু তাকিয়ে দেখছিল, খুব কান্না পাচ্ছে। বারবার না করেছিল কিন্তু মেয়েটা শোনেনি। রূপ তো চাইনি বাচ্চা, কেন সবসময় জেদ করত? কিন্তু যখন কনসিভ করলো সেদিন আলাদা অনুভূতি ছিল। কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এই যে সিনিয়র চৌধুরী, জলদি আপনার জুনিয়র চৌধুরী আসছে, আমি যে মা হতে চলেছি। রূপের হুঁশ ফের আদিত্য আহমেদের কথায় অর্থির ভাইকে কিছু একটা আনতে বলছিল। আমি যাচ্ছি। আয়ান, তুমি জলদি যাও। আয়ান চলে যাওয়ার পর আদিত্য বলল, এই দায়িত্বটা যদি কাল রাতে দেখাতে, তাহলে আজ
তোমার মেয়েও বেঁচে থাকতো আর অর্থির এই অবস্থা হতো না। সারা রাত কেউ চোখের পাতা এক করতে পারিনি। আদিত্য সবসময় অর্থির পাশেই ছিল, সাদা একটা চাদর দিয়ে ঢেকে রাখা, মুখে অক্সিজেন মাস্ক। খুব ইচ্ছা হচ্ছিল ওর থেকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু সে তো তার অধিকার নয়। সাদাতে সবসময় মেয়েটাকে ভালো লাগে, কিন্তু আজকের সাদা বড্ড বেশি খারাপ লাগছে আর ভয়ঙ্করও। কিছুক্ষণ পর পর আদিত্যর হাতে স্পর্শ করছে অর্থির হাত। শুধুই কি পালস চেক করার জন্য, নাকি পরিটাকে ছোঁয়ার আশায়? একজন সন্তান জন্ম দেওয়ার সময় মায়ের যে কি পরিমাণ কষ্ট হয়, যদি সৃষ্টিকর্তা মায়ের শরীরে ধৈর্য না দিত তাহলে কোনো নারীকে সন্তানকে জন্ম দিতে পারত না। তাই বলে মায়ের প্রসবকালীন যন্ত্রণা মুছে যায় যখন সে সন্তানের দিকে তাকায়। 2 দিন সময় লাগে অর্থির উঠে বসতে। কেবিনে শিফট করার পর সবাইকে অনুরোধ করে বাইরে চলে যেতে বলে। অর্থির মা বাচ্চাকে রূপের কোলে দেয়। অসুস্থ হওয়ার পর সে বাচ্চাকে দেখেনি পর্যন্ত। ছেলেকে পাশে শুইয়ে দিয়ে রূপ অর্থির বুকে মাথা রাখে, বাচ্চাদের মতো কান্না করতে থাকে। শক্ত করে জড়িয়ে ধরে আছে সে। অর্থি কখনো রূপকে এভাবে কাঁদতে দেখেনি। হ্যাঁ, দেখেছিল যেদিন রূপের বাবা মা একসাথে অ্যাক্সিডেন্ট করে মারা যান। দাফন করে আসার পর খুব কেঁদেছিল রূপ। সেদিন অর্থির বুকে প্রথম মাথা রাখে রূপ। সম্পর্ক ছিল না কিছুতেই, তবুও যেন রূপ ভরসা সাহস সব খুঁজে পেয়েছিল। তারপর থেকেই তো ধীরে ধীরে পথ চলা। এদিকে বাচ্চাটাও কান্না শুরু করে দিয়েছে। ভাঙা ভাঙা গলায় দুর্বল অর্থি বলে, কি করছো? বাপ ছেলে মিলে কান্নাকাটি শুরু করে দিলে কেন? শোনো, ছেলেকে আমার কোলে দাও আর ওঠো না। রূপ উত্তর না দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সে ছাড়া আর কেউ নেই তার। আরে ওঠো না। ছেলের গলা শুকিয়ে গেল তো। রূপ উঠে ছেলেকে কোলে দিয়ে অর্থির কপালে চুমু দেয়। অপরাধ বোধ যে করে করে খাচ্ছে। বিনিময়ে অর্থি হাসে আর বলে, আমি একা পারবো না মা, মাকেও পাঠাও না। রূপ বেরিয়ে অর্থির মাকে পাঠিয়ে দেয়। লিফটের সামনে দাঁড়াতেই কয়েক সেকেন্ডের জন্য খুলে যায় দরজা। সে সময় হাত ধরে টান দিয়ে কেউ রূপকে লিফটে নিয়ে নেয়। কিছু বুঝোটার আগেই তার আয়ত্তে চলে যায় রূপের ঠোঁটচোরা। রূপ বেশ বুঝতে পারে স্পর্শ শুধুই নিশিতার। রূপ যতটা দ্রুত পারল নিশিত থেকে নিজেকে দ্রুত ছড়িয়ে নিল। বেশ খানিকটা জোরে করে ধাক্কা দেয় নিশিকে। লিফটের দেয়ালে সজোরে ধাক্কা খায় নিশি। মাথাটা ঝিমঝিম করছে। খানিকটা সময় লাগে ঝটকাটা সামলাতে। লিফট এসে গ্রাউন্ড ফ্লোরে নেমেছে। দরজা খোলার পর নিশি রূপের হাত ধরে টেনে নিয়ে হসপিটালের ক্যান্টিনের পাশে একটা রুমে ঢোকে। তুই এভাবে আমায় ধাক্কা দিলি কেন? তুই এখানে কি করছিস? আর এসব কি? তোর ফোন অফ। আমি আর পারছি না তোকে ছাড়া থাকতে। বড্ড ভালোবাসি রে। ভালোবাসা? ভালোবাসা মাই ফুট। আমি তোকে ভালোবাসি না। অর্থি আমার স্ত্রী। আমি শুধু ওকে ভালোবাসি। আমার ভালোবাসা আদায় করে নিতে জানি রূপ। কিভাবে? শ্যাম্পেন খাইয়ে, ক্লিভেজ দেখিয়ে। তুই ছাড়া আমার দেহকে স্পর্শ করেনি, তুই জানিস। তোর জন্য আমার মেয়ের দাফনটা করতে পারিনি। পাগলিটা মরে গিয়েছিল প্রায়। তোকে কোনোদিন মাফ করব না। জাদু এখান থেকে। রাগী রূপের হাত পা কাঁপছে। সাহস হয় কি করে? বেস্ট ফ্রেন্ড তো কি, স্ত্রী তো নয়। সেদিন যা হয়েছে সব নেশার ঘোরে। হ্যাঁ, একসময় নিশিকে খুব কাছে চাইতো, কিন্তু অতীতে। সে রাতে যদি বের হয়ে না যেত তাহলে হয়তো মেয়েটা আজ বেঁচে থাকতো। স্বামী হিসেবে সে হয়তো খারাপ, কিন্তু বাবা হিসেবে সে আজ খুনি। আদিত্য কেবিনে ঢুকেই দেখলো অর্থি বেবিকে ফিডিং করাচ্ছে। চোখ নামিয়ে নিল, কিন্তু তার কাছে এই মুহূর্তটা অমূল্য। আদিত্য, দাঁড়িয়ে আছো কেন? এসো বসো, পরে আসি। হয়ে গেছে, আসো। তুমি নাকি আমার ছেলেকে কোলে নাওনি কেন বলো তো? আমি বাচ্চা সামলাতে পারি না, তুই তো জানিস। তুমি না চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট। সে যাই হোক, নাও তো আমার ছেলেকে। আদিত্য উঠে গিয়ে কাছের চেয়ারে বসে। অর্থি খুব সাবধানে করে দেয়। আদিত্যর অনুভূতিটা ভিন্ন ছিল না। অরুণিমাকে কোলে নিয়েছে সে। মনে হচ্ছে এরা যেন আদিত্যর অংশ। অর্থির কাছে সে রূপ চুপচাপ দেখছে। অর্থির হাত রূপের হাতে। সে চাইছে অর্থিকে সবটা বলতে, কিন্তু কিছুটা সময় দরকার। ঠিক সে সময় হন্তদন্ত হয়ে ঢুকলো আবির। স্যার স্যার বলতে বলতে মুখে ফ্যান উঠে গেছে। স্যার, আপনাকে এক্ষুনি খুলনা যেতে হবে। কেন? স্যার, কিছু সমস্যা হয়েছে ফ্যাক্টরিতে। তোমরা আছো কি করতে? আমি যাব না স্যার, অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু রূপ তার কথায় অনড়। সে যাবে না। ওর থেকে সে 2 দিনের জন্য ছেড়েছিল। 2 দিনে অনেক কিছু কেড়ে নিয়েছে। আর না, অর্থির কথা রূপ ফেলতে পারল না। তাকে যেতেই হচ্ছে। অর্থির ফ্যামিলি আশ্বাস দিয়েছে খেয়াল রাখবে, কিন্তু রূপের মন কোগায় ছিল। আদিত্য চেম্বারে বসে আছে। কিছুক্ষণ আগে ওটি করে এসেছে। চোখে শুধু সেই 15 বছর বয়সী অর্থি। কানে বাজছে তার ডাক, আদিত্যদা, এই যে দেখুন।
ভুলেও আমাকে আপনার বউ ভাববেন না। আব্বু যতই আপনাকে বাবা আর আমাকে মা বলুক না কেন, তবুও আমি কিন্তু আপনার বউ নই, কথাটা মাথায় রাখবেন। এই যে দেখুন, রাজশাহী থেকে ঢাকা এসে বেশ খানিকটা খারাপ লাগছিল আদিত্যর। সবে যে এসেছে এই বাসায়, জিনিসপত্র গুছিয়ে রাখার সময় পেছন থেকে মেলি কণ্ঠস্বর শোনে। পেছনে তাকিয়ে বেশ রীতিমতো চমকে যায়। 14-15 বছর বয়সী মেয়ে, কোমর উদ্দেশ চুল, দেখতে অপরূপ, চোখের নিচে নাকের বা পাশে তিল, ঠোঁটগুলো হালকা বেগুনি, হালকা মিষ্টি রঙের থ্রিপিস পরা, দেখতে একদম পরীর মতো। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, মিষ্টি পরী। কি বললেন? কিছু না। তাছাড়া আমার বউ হওয়ার বয়স হয়নি আপনার, পিচ্ছি মেয়ে। আদিত্য নিজেকে সামলে নিয়েছে। এই গুণ অনেকটা রক্তে মিশে আছে। তাহলে সমস্যা নেই। শুনলাম আপনি নাকি এই বাসায় থাকবেন, লজিং মাস্টার। আদিত্য ভুরু কুচকে তাকায়। এই পিচ্ছি, তুমি লজিং মাস্টার বুঝো না? গল্পে পড়েছি। আচ্ছা, বলেন না তো কি লজিং মাস্টার? ধরে নাও তাই। আদিত্যর বেশ খানিকটা সময় লেগেছিল এই মেয়েকে বোঝাতে। সত্যি কি কিছু বোঝে না, নাকি না বোঝার ভান করে? কিছুদিন যেতে বোঝে না এই মেয়েটা সত্যি এমন। একদিন রাতে আদিত্য বসে পড়ছিল, হঠাৎ মনে হলো কেউ যেন কাঁদছে। আন্টি বাসায় নেই, আয়ানকে নিয়ে গ্রামে গেছে। আঙ্কেল ফেরেনি, খালা বাজারে গেছে, ফেরেনি। তবে কে কাঁদছে? রুম থেকে বেরিয়ে বুঝতে পারে কান্নার শব্দটা অর্থির রুম থেকে আসছে। দৌড়ে রুমের কাছে গিয়ে ভেতরে ঢুকতেই অর্থি আদিত্যকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে যায়। অকক করে বমি করতে করতে পেটে হাত দিয়ে বসে পড়ে। আদিত্য ধরে রুমে নিয়ে এসে শুয়ে দেয়। সেদিন প্রথম কোনো মেয়েকে এভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। অনুভূতি বলার ছিল না। কিছুক্ষণ পর বুঝতে পারে বিষয়টা। কিচেনে গিয়ে গরম পানি এনে ছ্যাক, নাও কমে যাবে। আমি পারবো না, আমার বমি আসছে, আমি মনে হয় বাঁচবো না, আম্মুকে ডেকে দিন, আমার সময় শেষ। আদিত্য প্রায় হেসে ফেলে। হাসি থামিয়ে বলে, আগে এমন ব্যথা হতো না, আজকে প্রথম। আম্মু বলতো রাস্তার কিছু খাবি না, কিন্তু আমি আজকে তেঁতুলের আচার খেয়েছি। মনে হয় তাতে কাচের গুঁড়ো ছিল। আমার পেটে নাড়ুভারি কেটে রক্ত বের হচ্ছে, আমি আর বাঁচবো না। তুমি কোন ক্লাসে পড়ো? ও আল্লাহ, তুমি দড়ি ফেলাও, আমি উঠি, আমি মরি। আর সে বলে কোন ক্লাসে পড়ি? 9-এ পড়ি। 9 বুঝেন? আল্লাহ গো, তুমি কই? আমারে নাও, এত কষ্ট দিয়ে নিবা কেন? আমি কি দোষ করেছি? বলেই কান্না শুরু করে দিল। আদিত্য হাসছে, বলল, চুপচাপ শুয়ে থাকবে, এটা নাও, এখানে ধরে থাকবে, আমি আসছি। বাইরে থেকে লক করে দিয়ে যাব। আমি আঙ্কেল ছাড়া কেউ এসে মরে গেলেও খুলবা না। কিছুক্ষণ পর আদিত্য আসে, অর্থির হাতে একটা প্যাকেট দিয়ে চলে যায়। ততক্ষণে পেট ব্যথা কিছুটা কমেছে। অর্থি প্যাকেটটা খুলে ভ্যাবাচাকা খেয়ে যায়। বইতে পড়েছিল বটে, কিন্তু আজকের দিনে এসে কিশোরী থেকে ধীরে ধীরে যৌবনে পা রাখতে চলেছে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে আদিত্য বসে আছে। চুলগুলো ঠিক করে বাঁধো তো, বিনুনি করো। অর্থি তাই করলো। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আল্লাহ, তুমি দড়ি ফেল, আমি উঠি। আদিত্য অর্থির হাত ধরে বসে ওকে সবটা বুঝিয়েছিল। অর্থি মাথা নিচু করে বসেছিল, কিন্তু ভয় পাচ্ছিল না। সেদিনের পর থেকে পাল্টে যায় সম্পর্ক। শুরু হয় বিশ্বাসের পথ চলা। তারপর বাকি 5টা বছর অর্থিকে কখনো ব্যথায় কাঁদতে হয়নি। আদিত্য ছিল তো। স্যার, স্যার। বসে বসে স্মৃতিতে অস্তিত্ব শীতল হয়ে উঠছিল আদিত্যর। স্যার, ম্যামের প্রচণ্ড পেইন হচ্ছে, খুব কান্না করছে। আদিত্য জানতো এটা হবে, জেনেটিকভাবেই মায়ের থেকে রোগ পেয়েছে। দীর্ঘশ্বাস ফেলে আদিত্য দ্রুত পায়ে ছুটে চলল কেবিনের দিকে। সারাদিন কাজ করে ফার্ম হাউসে ফিরে খুব ক্লান্ত লাগছে রূপের। গায়ে লেই দিতে কারোর স্পর্শ অনুভব করেছে। অর্থির স্পর্শ। যখন যখন বাইরে থাকে মনে হয় অর্থে আশেপাশে আছে, কিন্তু চোখ খুলে দেখে কেউ নেই। হাতটা ধীরে ধীরে রূপের শার্টের বোতাম খুলতে লাগলেই রূপ ধাক্কা দিয়ে দেয়। হ্যাঁ নিশি, এবারে ধাক্কাটা বেশ জোরেই লেগেছে। নিচে বসে পড়েছে। তোর সমস্যা কি নিশি? তোর কি সমস্যা? তুই কেন আমার সাথে এমন করছিস? তুই কি জানিস না, বুঝিস না, সবটা ভুলে গেলি? না ভুলিনি, সব মনে আছে, কিন্তু এখন অর্থে আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার ভালোবাসা, আমার স্ত্রী। হাসলি রূপ, ভুলে গেছিস? তুই কখনো ওর থেকে ভালোবাসিসনি। তোদের বিয়ে কোনো প্রেমের নয়, যা হয়েছিল সব পরিস্থিতির সৃষ্টি। তুই শুধুই তোর আশ্রয়দাতা। সেদিন তুই ওকে আশ্রয় না দিলে হয়তো আজ ওর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। ও শুধুই তোর আশ্রিতা, আর আশ্রিতা কখনই স্ত্রী হতে পারে না। আমি মানি না, তুই শুধু আমার। ভুলে যা 3টে বছর প্লিজ, নাহলে আমি মরে যাব। আদিত্যকে দেখেই অর্থে হাত বাড়িয়ে দিল। মেয়েটা যেদিন থেকে আদিত্যকে পেয়েছিল সেদিন থেকে অসুস্থ হলে এভাবে হাত বাড়িয়ে দিত।
আন্টিকে আজ অনেক বলে বাসায় পাঠানো হয়েছে, সবসময় দেখার জন্য নার্স রয়েছে। আদিত্য তো আছেই। হঠাৎ করে জ্বর কেন আসলো বুঝলাম না। জ্বর আসলে তো উর্থি আদিত্যর সাথে পাগলামি করত, যা সকালে উঠে ভুলে যেত। এখন কি তাই করে? মেডিসিন দেওয়ার পর মেয়েটা একটু ঘুমিয়েছে, হাত ছাড়িনি। ওর মুখের দিকে তাকিয়ে থাকলে ঘোর লাগা ভালোবাসা কাজ করে, অতীত ফিরে আসে। মেডিকেল লাইফটা প্যারাময়। 2 দিন পর পর এক্সাম, পড়তে পড়তে কাহিল অবস্থা। পড়ার টেবিল ছেড়ে সবেমাত্র উঠবে, বিছানায় ওর থেকে দেখে বেশ চমকে গিয়েছিল। তার মনে হলো এটা নতুন নয়। প্রথম যেদিন ওর থেকে নিজের বিছানায় পা সেদিন দেয়, সেদিন মাত্র 17 দিন হলো এই বাসে এসেছে। উর্থি নিজেকে পাশে দেখে ভয়ের থেকে অবাক হয় বেশি। এই মেয়ে তো আমার সাথে ঠিকঠাক কথা বলে না। তার থেকে বড় লোক লজ্জার একটা বিষয় আছে। আমি ছেলে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ও তো মেয়ে। ছেলেদের চরিত্র রঙিন কাপড়ের মতো, যেখানে কাদার ছিটা লাগলে বোঝা যায় না, কিন্তু একটা মেয়ের চরিত্র তো সাদা কাপড়ের মতো, একটু দাগ লাগলেই সবার নজরে পড়ে। ধীর পায়ে সেদিন আঙ্কেল আন্টিকে ডেকে এনেছিল। ওনারা হেসে ফেলে আদিত্যর চেহারা দেখে। বুঝলে বাবা, মেয়ে আমার ঘুমের মধ্যে হাঁটাচলা করে, স্লিপিং ওয়াক। হ্যাঁ, তুমি কিছু মনে করো না। সেদিনের পর থেকে আজকে 3 দিন। এরপর আসলে আদিত্য আর আঙ্কেল আন্টিকে ডাকেনি, নিজে ওর ঘরে দিয়ে এসেছে। এবারও তাই করতে যাচ্ছিল। স্পর্শ করতে বুঝতে পারল শরীর খুব গরম। সামনে ফাইনাল এক্সাম, জ্বর বাঁধিয়ে বসেছে। আদিত্যা বলেই ডাক দিতেই ওর দিকে চোখ তুলে তাকায়। আদিত্যতা, আমায় একটু আদর করবে? অর্থির এমন আবদারে কিছুটা ভ্যাবাচাকা খায় আদিত্য। নিজেকে সামনে নিয়ে বলে, এই পিচ্ছি, কি বলো এসব? চলো নিজের ঘরে চলো। আমি মরে গেলে খুশি হও, তাই না? কি বলছো এসব? তাহলে যা বলছি করো। মাথা গেছে পুরোপুরি। অর্থি কিছু বলে না। কিছুক্ষণ পর উঠে যেতে নিয়ে পড়ে যাচ্ছিল। আদিত্য ধরে ফেলে, থাক, আর দয়া দেখাতে হবে না। আদিত্য কোনো পাত্তা না দিয়ে কোলে উঠিয়ে নিয়ে যায় রুমে। অর্থির মাকে ডাকার পর দেখে ওর জ্বর। আন্টি পানি আনতে গেলে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে বলে, এ নাও, করলাম আদর। খুশি? পরদিন সকালে, জ্বর কমেছে মা? বলনি কেন? আদিত্য না বললে তো জানতামই না। নিজের খেয়াল রেখো, আর আজ স্কুলে যেও না। আজ ফাইনালের প্রবেশপত্র দিবে, যেতেই হবে। আজ থেকে আয়নের এক্সাম শুরু, আমি যেতে পারবো না। তো বাবার মিটিং আছে। আচ্ছা, আমি আসার সময় নিয়ে আসবো, একা যাওয়ার দরকার নেই। তোমার কাছে দিব না মা, জানোই তো নিয়মকানুন। আন্টি কিছু মনে না করলে আমি নিয়ে যেতে পারি, কিন্তু তোমার ক্লাস। সমস্যা নেই। আদিত্য বাইক কিনেছে। বাবার এত টাকা, অথচ বাইক। বাবার বন্ধুর ছেলে বাবার মতো কিপটে। কি ভাবছ আমি আবারও কাল রাতে আপনার? শুধু কি তাই সুন্দরী, তুমি তো বেশ আবেদনময়ী। এসব ভাষা উঠতে বোঝে না। তে চুপচাপ রইল। ফিরে আসার সময় ওর বান্ধবীরা এগিয়ে দিতে এসে আদিত্যকে দেখে তো পোড়াই ফিদা। কালো জিন্সের সাথে হালকা নীল শার্ট, দাড়িগুলো ছোট করে কাটা, চুল বডি সব মিলে তামিল হিরো। এক একজনের এক এক কথা শুনে অর্থির তেলে বেগুনে জ্বলে উঠছে। ওদেরকে আর সামনে না নিয়ে দ্রুত এগিয়ে পায়ে চলল। চলুন, তোমার বান্ধবীদের সাথে পরিচয় করে দিলে না তো? কি দরকার? কোনো দরকার নেই। আদিত্য বুঝে, কিন্তু তবুও কিছু বলে না। কয়েক মাস পর এখন ওর থেকে সব জায়গায় আদিত্য নিয়ে যায়। সকালে যাওয়ার সময় স্কুলে নামিয়ে দিয়ে তারপর ও ক্লাসে যায়, আসার সময় নিয়ে আসে। আদিত্য যেদিন পারে না সেদিন অর্থির বাবা যায়। একা ছাড়তে ইচ্ছে করে না। আদিত্য ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। সে সময় অর্থি এসে সামনে দাঁড়ায়, একদম সামনে। নীল শাড়ি, খোলা চুল, হাতে চুড়ি, লাল লিপস্টিক। আদিত্য হার্টবিট মিস করে। কেমন লাগছে আমায়? পুরোই হারপিকের বোতল। মানে কি? শুকনো মেয়ে, নীল শাড়ি, লাল লিপস্টিক, পরে হারপিকের বোতল না? অর্থি যেন সহমত। কিন্তু এখন আর শাড়ি নেই। অর্থ উত্তর না দিয়ে আদিত্যকে টানতে টানতে উপরে নিয়ে যায়। আলমারি খুলে আদিত্য দেখে পুরো শাড়ির দোকান। আমার জন্মের পর থেকে বাবা মায়ের জন্য যখন যখন কিনে, আমার জন্য কিনে। বলুন কোনটা পরব? আদিত্য কালো শাড়ি বের করে হাতে দেয়। পরতে পারো? যাক, কিছু তো পারো, না হলে আমার আবার পরিয়ে দিতে হতো। তাতে কি? আমি কি আপনাকে ভয় পাই তাই বুঝি? জি, আমি চাইলে আপনার সামনে শাড়ি চেঞ্জ করতে পারবো। আদিত্য হেসে চলে যেতে নিলে অর্থি ধাক্কা দিয়ে খাটে ফেলে ওর এক হাতের সাথে হ্যান্ডকাফ বিছানায় লাগিয়ে দেয়। কি করছো? কি চ্যালেঞ্জ করেন কেন? পিচ্চি মেয়ে, তুমি লজ্জা পাবে। যেতে দাও আমায়, যদি পারি। পারলে পারলা, আমায় যেতে দাও। বলুন কি দিবেন? কি চাই? তেঁতুলের আচার, যে আপনি আমাকে 5 মাস যাবৎ খেতে দিচ্ছেন না। স্কুলে সবাই জেনে গেছে আদিত্য অর্থির বয়ফ্রেন্ড। পাকনা পোলাপানদের কিছু বলতে হয় না, একাই বুঝে। অর্থির যেন দিনরাত শুধু আদিত্যকেই চায়। অর্থির মা বাবা কিংবা আদিত্যর ফ্যামিলি কারোর কোনো সমস্যা নেই। দেখতে দেখতে অর্থির ফাইনাল টেস্ট চলে এলো।
স্কুলে বসে কথা হচ্ছিল বাকি বন্ধুদের। আদিত্য ভাইয়া তোকে কিস করেছে? কেন? তা করবে কেন? বাড়ি তো